মানে ইনসার্শন এবং ডিলিশন করা যায়, মেমোরি এবং এফিসিয়েন্সি মানে মেমোরির দক্ষতা, এতে করে সবচেয়ে অল্প জায়গার ভিতরে আমার সম্পূর্ণ ডাটাটা আমি রাখতে পারবো, সেটা পুনঃব্যবহারযোগ্য মানে রিইউজেবল মানে পুনরায় আমরা একই ডাটাকে বারবার ব্যবহার করতে পারবো। ডাটা অ্যাবস্ট্রাকশন মানে আমাদের প্রয়োজনীয় অংশটাকে দেখাবো, বাকি অংশটা আমরা লুকায়িত রাখবো, এই জিনিসটা এটা করে অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ততা। আর ডাটা ব্যবস্থা এই যে ডাটা ব্যবস্থাপনার সুবিধা, বড় পরিমাণ ডাটা সহজে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। আর এইগুলি মূলত হচ্ছে ডাটার স্ট্রাকচারের প্রয়োজনীয়তা, যেগুলি বলছি এগুলির জন্যই আমরা ডাটা স্ট্রাকচারটা করে থাকি। এছাড়া আরো জিনিস আছে যেগুলো, যে জিনিসগুলি এক্সট্রা, যে জটিল সমস্যার সমাধানে সহজ হয়ে থাকে, অ্যালগরিদমের কার্যকরগুলি বাস্তবায়ন করা যায় এবং টাইম স্পেসিফিক কমপ্লেক্সিটি নিয়ন্ত্রণ করা সহজ হয়ে থাকে। আর স্ট্যান্ডার্ড টাইপ ডাটা মানে ডাটাকে বিভিন্ন টাইপে ভাগ করা হয়েছে। স্ট্যান্ডার্ড টাইপ ডাটাগুলি কিরকম, তবে ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ এবং ডাবল টাইপ। ইন্টিজার টাইপ বলতেছে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটা কোনো দশমিক সংখ্যা থাকবে না, পরিপূর্ণ সংখ্যা, সেটাকে বলছি ইন্টিজার টাইপ। ফ্লোট টাইপ হচ্ছে যেটার মধ্যে আমাদের দশমিক সংখ্যা থাকবে। আর ডাবল টাইপ হচ্ছে দশমিক সংখ্যা থাকবে কিন্তু আরো বড় পরিমাণ থাকবে, যাতে নির্ভুল, যত নির্ভুল মানে দশমিকের উপর সংখ্যা আমরা যত বেশি নিব তত নিখুঁত মানটা আমরা পেতে পারি। এই জন্য আমরা ডাবল টাইপ ইউজ করে থাকি। বুলিয়ান টাইপটা মানে হচ্ছে কিরকম, যার মানে যার দুইটা পাস থাকতেছে, যেমন বাইনারি টাইপ যেটাকে আমরা বলতে পারি। বুলিয়ান টাইপ মানে একটা বাইনারি টাইপ, যে হচ্ছে ট্রু ফলস, এই জিনিসগুলো যার দুইটা পার্ট থাকে। তারপর বলতেছি আমরা কি ক্যারেক্টার টাইপ, যেমন আমরা বিভিন্ন ধরনের যে ক্যারেক্টার দিয়ে লিখি এ টু জেড, অথবা যে কোনো নাম্বারকেও আমরা ক্যারেক্টার হিসেবে শো আপ করতে পারি। একটা হচ্ছে ক্যারেক্টার টাইপ, একটা স্ট্রিং টাইপ। যখন আমাদের একটা নির্দিষ্ট একটা সংখ্যা থেকে থাকে বা নির্দিষ্ট একটা অক্ষর থাকে তখন আমাদের ক্যারেক্টার টাইপ। আর যদি একটা পূর্ণ সংখ্যা থাকে, যেমন হ্যালো বাংলাদেশ এক্সাম্পল স্বরূপ দেওয়া হয়েছে, কেউ যদি বুঝতে সমস্যা অবশ্যই বলবেন। তারপর হচ্ছে এগ্রিগেট টাইপ। এগ্রিগেট টাইপ যেগুলো আছে কালেকশন টাইপ, আমরা ডাটাকে বিভিন্নভাবে কালেকশন করতে পারি বা রাখতে পারি, সেটাকে বলতেছি আমরা এগ্রিগেট টাইপ। যেমন অ্যারে, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, ম্যাপ, এই জিনিসগুলি হচ্ছে কি আমাদের এগ্রিগেট টাইপ, ডাটা টাইপ। এইবার আমরা আসি ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ। এই স্ট্রাকচারের পকেটগুলিকে প্রাথমিকভাবে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ক্যারেক্টার টাইপ, বুলিয়ান টাইপ এবং পয়েন্টার টাইপ। পয়েন্টার হচ্ছে দিক নির্দেশের জন্য, ইন্টিজার এগুলি বলেছিলাম এর মধ্যে, আর বুলিয়ান তো বলতেছি সত্য অথবা মিথ্যা প্রকাশ করার জন্য, ট্রু ফলস আইডেন্টিফাই করার জন্য। এছাড়া আরো আছে কি নন প্রিমিটিভ এবং কম্পোজিট ডাটা স্ট্রাকচার। এগুলি অনেকগুলি ডাটাকে একত্রে ধরে রাখতে পারে এবং ব্যবহারকারী নিজে তৈরি করতে পারে। এগুলো বলছে কি নন প্রিমিটিভ অথবা কম্পোজিট ডাটা স্ট্রাকচার। তারপর হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচার গুলোর মধ্যে কি কি আছে, অ্যারে, লিংক লিস্ট, স্ট্যাক এবং কিউ। অ্যারে তো আমরা একটু এই অ্যারে, লিংক লিস্ট, স্ট্যাক এবং কিউ ইন্ডিভিজুয়াল প্রতিটা পয়েন্টের জন্য একটা করে আমাদের চ্যাপ্টার আছে। অ্যারে গুলি হচ্ছে কি, অ্যারেটা কিরকম, একই ধরনের ডাটাকে আমরা একসাথে রাখি। অ্যারেতে একই টাইপ ডাটাগুলি একসাথে রাখা হয়। আর লিংক লিস্টে কি হচ্ছে, বিভিন্ন ধরনের ডাটা একসাথে রাখা হয়। অ্যারেটাকে আমি চাইলেই চেঞ্জ করতে পারি না, মানে তার সাইজ চেঞ্জ করা যায় না, বিভিন্ন নির্দেশনার মাধ্যমে সেটা চেঞ্জ করতে হয়। আর লিস্টটা প্রয়োজন অনুযায়ী সে ছোট হইতে পারে, বড় হইতে পারে। স্ট্যাকটা হচ্ছে কিরকম, যেমন আমাদের বইয়ের স্তূপ বলতে পারি, একটা উপর একটা থাকতেছে, যেটা লাস্টিং ফার্স্ট আউট সিস্টেমে সে কাজ করে থাকে। আর কিউ হচ্ছে গিয়ে যে আমরা যখন কোনো বাসের টিকিট বা ট্রেনের টিকিট অথবা বিভিন্ন ধরনের বাসের এই ডক্টর প্রেসক্রিপশন, ডক্টর দেখানোর জন্য, যে আগে আসলে আগে সার্ভিস পায়, পরে আসলে পরে সার্ভিস পাবে, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসবে সে আগে বাহির হবে। আর কিউর স্ট্যাকের ক্ষেত্রে কি বলছে, যে লাস্ট ইন ফার্স্ট আউট, যে সবাই শেষে আসবে সে সবাই প্রথম সার্ভিস পেয়ে থাকে। তারপর আমরা আসি নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এই যে লিনিয়ার ডাটা স্ট্রাকচারের ভিতরে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলে থাকে, নির্দিষ্ট একটা মাপকাঠি বা নির্ধারণ করে চলে। আর যেটা আছে নন লিনিয়ার, যেটা বিভিন্ন ধরনের শাখা প্রশাখা থাকতে পারে, তার মুভমেন্ট যে কোন দিকে যেতে পারে। যেমন এর মধ্যে আছে কি ট্রি এবং গ্রাফ। ট্রির মধ্যে এগুলির মধ্যে প্রত্যেক ট্রির ক্ষেত্রে অনেকগুলি ভাগ আছে। আমরা সামনে ট্রি নিয়ে আমাদের ডিটেলস পুরো একটা চ্যাপ্টার আছে। তারপর আমরা দেখবো আছে কি ফাইল স্ট্রাকচার, মানে ফাইল ডাটা টাইপ। একটা আছে কি টেক্সট ফাইল, আর হচ্ছে বাইনারি ফাইল। বাইনারি ফাইল অনেকটা এক্সিকিউটেবল ফাইলের মতো, বেচ ফাইল টাইপের। যেগুলো হচ্ছে কি টেক্সট ফাইল, তো আমরা জানি যে বিভিন্ন টেক্সট, যেমন এমএস ওয়ার্ড এর যে ফাইলগুলি থাকে ওটা হচ্ছে টেক্সট ফাইল বা
নোটপ্যাড, এগুলি টেক্সট ফাইল। আর বাইনারি ফাইলগুলি হচ্ছে কিরকম, যেগুলির ভিতরে যেমন 0-1 দিয়ে যে ফাইলগুলি তৈরি করা থাকে মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে, এগুলো বলতেছে বাইনারি টাইপ। তারপর যে বিভিন্ন ধরনের ডাটা অপারেশন, মানে একটা ক্ষেত্রে কি একটা ডাটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের যে অপারেশনগুলি সম্পন্ন করে থাকি সেটা বলতেছি আমরা ডাটা অপারেশন। এর আগে বলছি আমরা স্ট্রাকচার নিয়ে কথা হয়, এখন আমরা একটু ডাটা অপারেশন নিয়ে কথা বলি। অপারেশনের ক্ষেত্রে আমাদের কি আছে, ইনসার্টশন মানে হচ্ছে আমি ইনসার্ট করা, যোগ করা, একটা ডাটা আছে তার মধ্যে আমি ডাটা অ্যাড করলাম, এটাকে বলতেছি আমরা ইনসার্শন। ডিলেশন বলতেছি কি যে এক্সিস্টিং যে ডাটা আছে সেখান থেকে আমরা কোনো ডাটাকে মুছে ফেলার জন্য যে কাজটা করে থাকি সেটা আমরা বলতেছি কি ডিলেশন, মানে ডিলিট করা, মুছে ফেলা। তারপর হচ্ছে ট্রাভার্সাল। ট্রাভার্সাল বলতে ঘুরে আসা, মানে হচ্ছে কি জাস্ট একবার ওই ডাটাগুলিকে পরিভ্রমণ করে আসা বা ওইটার ভিতর থেকে ঘুরে আসা, দেখে আসা। প্রত্যেকটা ডাটাকে আমরা অনুসন্ধান করা বলতে পারেন, যে ডাটাবেসের প্রতিটি উপাদানে এক এক করে দেখা বা ব্যবহার করে চলে আসা, সেটাকে আমরা বলতেছি পরিভ্রমণ করা। তারপর আছে কি আমরা সার্চিং। সার্চ মানে খোঁজা, এটা আমরা জানি খুঁজে বের করা। যেমন এক জায়গায় একটা ডাটা আছে বা একটা অ্যারে বা একটা লিস্ট আছে, যে কোনো একটা স্ট্রাকচার ডাটা আছে, ওইখান থেকে আমি একটা ডাটাকে খুঁজে দেখবো এটা আছে কিনা নাই। যদি থাকে বলবো যে হ্যাঁ আছে এটা, অথবা বলবো যে না এটা নাই। সর্টিং মানে সাজানো। আমরা একটা ডাটাকে আমরা কিভাবে সাজাতে পারি, আমরা দুই ভাবে সাজাতে পারি নরমালি। একটা হচ্ছে অ্যাসেন্ডিং আকারে অথবা ডিসেন্ডিং আকারে। এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কিরকম হইতে পারে, বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, অথবা এই থেকে জেড পর্যন্ত বা জেড থেকে এই পর্যন্ত, অথবা আমাদের ডেট অনুসারে যদি সাজাতে চাই যে ডেটের ক্রমানুসারে কি রিসেন্ট ডেট অথবা ওল্ড ডেট থেকে আমাদের ওল্ড থেকে রিসেন্ট বা রিসেন্ট থেকে ওল্ড, এভাবে আমরা সাজাতে পারি। এটাকে বলে সর্টিং করা বা সাজানো। তারপর মার্জ করা। মার্জিং জিনিসটা হচ্ছে কিরকম, যে কয়েকটা ডাটা আছে এই ডাটাগুলিকে একসাথ করে ফেলা, এটাকে আমরা বলছি মার্জিং। এগুলো মার্জিন করা, একত্রিত করা। তারপর আপডেট বা পরিবর্তন করা। আমার এক্সিস্টিং যে ডাটা আছে সেই ডাটা থেকে কোন একটা ডাটার মানকে আমরা পরিবর্তন করে ফেললাম। সাপোজ এক্সাম্পল হিসেবে দেখেন 10, 20, 30 আমার ডাটা আছে, 20 এর পরিবর্তে আমি সেটাকে 25 করে ফেললাম, 20 এর জায়গায় 25 হয়ে গেল। এই যে ভ্যালু কি আপডেট হয়ে গেল, এটাকে বলা হচ্ছে আপডেটিং। এই হচ্ছে নরমালি আমাদের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে যে জিনিসগুলি আছে সেগুলোর মধ্যে দেখলাম ডাটা কিরকম, ডাটা স্ট্রাকচার কি, সেই স্ট্রাকচারের ভিতরে কি কি অপারেশনগুলি সম্পূর্ণ করা হয়ে থাকে। এইবার আমরা চলে আসি অ্যালগরিদমের ক্ষেত্রে। অ্যালগরিদম, অ্যালগরিদম নিয়ে ইতিপূর্বে আমরা পাইথনের মধ্যে অ্যালগরিদম নিয়ে কথা বলেছিলাম। তারপর আবার এখানে একটু পাইথন নিয়ে এই অ্যালগরিদম নিয়ে একটু কথা বলতে হবে, কারণ এখানে অ্যালগরিদমটা একটু বিস্তারিত আলোচনা আছে। এই সাবজেক্টটা মূলত অ্যালগরিদম এবং ডাটা স্ট্রাকচার, এই দুইটা নিয়েই শুধু কথা হবে। অ্যালগরিদমটা আমরা কেন তৈরি করে থাকি, কি হয়ে থাকে অ্যালগরিদমের ভিতরে, কোনো একটা সমস্যার সমাধানের জন্য, কোনো একটা সমস্যার সমাধানের জন্য আমরা কি করে থাকি, ওই সমাধানকে কতগুলি ছোট ছোট ধাপে সাজাই, মানে সুসংগঠিত আকারে সেটাকে আমরা সাজাই। এটাই হচ্ছে অ্যালগরিদম। যেমন অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে সমাধানের জন্য একটি সুসংগঠিত প্রক্রিয়া বা নিয়মের সমষ্টি। একটি ভালো অ্যালগরিদম নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য অনুসরণ করে থাকে। এই অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলি কি কি হইতেছে, একটা অ্যালগরিদম আমরা কি করি, যে কোনো একটি সমস্যার সমাধানের জন্য, অথবা আগে হচ্ছে ধাপে ধাপে সমস্যার সমাধানের যে সুসংগঠিত প্রক্রিয়া বা নিয়ম, সেটাকে আমরা বলতেছি অ্যালগরিদম। আর অ্যালগরিদমের বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে কি সুস্পষ্টতা। এইটার মধ্যে প্রতিটি ধাপটা সুস্পষ্ট, পরিষ্কার এবং নির্দিষ্ট হতে হবে। এই অ্যালগরিদমটা অনির্দিষ্ট হবে না, এটা নির্দিষ্ট পরিমাণে থাকবে এবং প্রতিটাকে এটা একেবারেই পরিষ্কার হইতে হবে জিনিসটা, যাতে প্রোগ্রামার সহজেই বুঝতে পারে। আপনি মনে করেন একটা অ্যালগরিদম তৈরি করলেন, অ্যালগরিদম দিয়ে প্রোগ্রামার কি করবে, সেই অ্যালগরিদম উপর বেস করে সে প্রোগ্রাম রচনা করবে। তা আপনি এরকম অ্যালগরিদম তৈরি করলেন যে অ্যালগরিদমটা প্রোগ্রামার বুঝলো না, তাহলে তো হইব না। তারপর আসি আমরা ইনপুট। অবশ্যই এখানে অ্যালগরিদমের শুরুতে কি হয়েছে, আগেই 0 বা ততোধিক ইনপুট থাকতে পারে। উদাহরণস্বরূপ দুইটি সংখ্যার যোগফল যোগ করার জন্য অ্যালগরিদম দুটি ইনপুট থাকবে, যেমন এ ও বি, দুটো ইনপুট থাকতে পারে। তাহলে এটা আমরা এক্সিকিউশনে যেতে পারবো। আউটপুট, অন্তত একটি ফলাফল থাকবে যা আউটপুট ইনপুট থেকে প্রাপ্ত হয়। কি হচ্ছে, অন্তত একটি ফলাফল থাকবে মানে একটা আউটপুট থাকবে। এই আউটপুটটাই বলা হইতেছে ফলাফল।
আচ্ছা, এইখানে একটা জিনিস আছে, যেমন মনে করেন এম, এই এমটা হচ্ছে টাইপিং মিস্টেক, ঠিক আছে? এটা মুছে ফেলা যায় কিভাবে? তো আপনারা এম লিখে ফেলবেন। মুছে হয়ে গেছে। আচ্ছা, কি বলতেছি? আউটপুট থাকবে, অন্তত একটি ফলাফলের আউটপুট থাকবে যা ইনপুট থেকে, ওই থেকে এখানে দুইটা একটা শুরুতে চলে আসছে, থেকে প্রাপ্ত হয়। সমাপ্ততা মানে অবশ্যই এটা কি ফিনিশড থাকবে। তাহলে এখানে বলছি সুস্পষ্ট থাকবে বা ডেফিনিশন থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, একটা ফিনিশড বা এন্ডিং থাকবে, যেটাকে এন্ডও বলতে পারি, এন্ডিং বলতে পারি, বা ফিনিশড বলতে পারি, অথবা সমাপ্ততা বলতে পারি। নির্দিষ্ট সংখ্যক ধাপের মাধ্যমে অ্যালগরিদমটি শেষ হবে। এটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যক ধাপের মাধ্যমে এটা শেষ হবে। সেটা 5টা ধাপ হইতে পারে, 10টা হইতে পারে, 20টা হইতে পারে, কিন্তু এটা নির্দিষ্ট পরিমাণ একটা ধাপ থাকবে, যে ধাপের মাধ্যমে সেটা সমাপ্ত আসবে, ফিনিশ লাইন আসবে। ইনফিনিটি কোনো লুপ এখানে থাকতে পারবে না। মানে একটা লুপ আপনি চালাতে পারেন, সেটাও একটা ফিনিশিং থাকতে হবে। তা না হলে কি হবে, যখন আপনি এটা যে ইনফিনিটি অ্যালগরিদমে যদি ইনফিনিটি থাকে, তাহলে সেটা অ্যালগরিদম হবেই না। সেটা প্রোগ্রাম রচনা করলে সেই অনুসারে, তাহলে সেটা কি হবে, পুরো সিস্টেমকে হ্যাং করে ফেলবে। সো এটা একটা ফিনিশড বা এন্ডিং থাকবে। তারপর হচ্ছে কার্যকরতা, ইফেক্টিভনেস, প্রতিটি ধাপের বাস্তবায়নযোগ্য হতে পারে, হতে হবে। ধাপের কোনো জটিল গাণিতিক ফর্মুলা থাকবে না যা বাস্তবায়নযোগ্য নয়, মানে বাস্তবে সম্ভব নয়, এরকম কোনো ধাপ থাকা সম্ভব না, থাকতে পারবে না। তো ইফেক্টিভনেস কি, প্রতিটি ধাপকে বাস্তবায়নযোগ্য হইতে হবে। যতগুলি ধাপ থাকবে, যেমন 1 নম্বর ধাপ, 2 নম্বর, 3 নম্বর, এরকম ধাপ দিয়ে দিতে পারেন, বা 1, 2 দিতে পারেন, বা স্টেপও লিখতে পারেন ইংরেজিতে। তো এই ধাপগুলি কি হবে, যে অবশ্যই একদম বাস্তবায়নযোগ্য হইতে হইব, অবাস্তব কোনো কিছু থাকতে পারবে না। কাঠামোক্রম থাকবে কি, ওয়েল অর্ডার, মানে অর্ডারটা কিরকম থাকবে, যে প্রতিটা ধাপ একটা ধাপ থেকে আরেকটা ধাপে যে যাবে, এটা ক্রমানুসারে না, এটা সম্পূর্ণ সুন্দরভাবে সাজানো থাকতে হবে। এখানে এমন কোনো অর্ডার থাকতে পারবে না যে আগেরটা পিছনে, পিছনেরটা আগে, এরকম থাকতে পারবে না। একটা নির্দিষ্ট ওয়েল অর্ডার মানে সুসংগঠিত একটা ধাপ থাকতে হবে। এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি জিনিসটা কিরকম, দক্ষতা। এখানে অ্যালগরিদমের ক্ষেত্রে দক্ষতাটা হচ্ছে যত কম মেমোরি ব্যবহার করা যায়, এবং যত ফাস্টার, মানে টাইম কমপ্লেক্সিটি যত কম হবে, স্পেস কমপ্লেক্সিটি এবং টাইম কমপ্লেক্সিটি যত কম হবে, অ্যালগরিদমকে তত ভালো বলা হয়। মনে করেন আপনি একটা অ্যালগরিদম দেখছেন, যে অ্যালগরিদম অনেক বেশি স্পেস নিচ্ছে, তাহলে এখানে খরচ বেশি হয়ে যাবে, জায়গা বেশি প্রয়োজন, মেমোরি বেশি প্রয়োজন হবে। অথবা সেটা এক্সিকিউশন করতে, সেটা যদি প্রোগ্রামে রান করে, তাহলে সেটা এক্সিকিউশন করতে অনেক সময় হয়ে যায়, স্লো হয়ে যায়, তাহলে তো এটা চলবে না, এটা মান ভালো হবে না। তাইলে আমাদের অ্যালগরিদম এরকম হইতে হইব যেটা এফিসিয়েন্সি খুব ভালো হয়। আর এফিসিয়েন্সি মানে হচ্ছে সেটা কম মেমোরি স্পেস নেবে এবং কম সময় নেবে, তাহলে এটা মান তত ভালো হবে। তাইলে আমি এখানে কি বলতেছি, সুস্পষ্ট ধাপ থাকবে, ইনপুট থাকবে, একটা সুস্পষ্ট ধাপ থাকতেছে, সুস্পষ্ট থাকবে, এবং সুস্পষ্ট থাকবে, এবং ইনপুট থাকবে, আউটপুট থাকবে, একটা ফিনিশ লাইন থাকবে, ইনফিনিটি লুপ থাকতে পারবে না। তারপরে ইফেক্টিভনেস থাকতে হবে, ওয়েল অর্ডার হইতে হবে, এবং এফিসিয়েন্সি ভালো থাকতে হবে। যত এফিসিয়েন্সি ভালো, অ্যালগরিদম তত ভালো। তাহলে আমাদের মোটামুটি এই 7টা হচ্ছে অ্যালগরিদমের বৈশিষ্ট্য। এবার আমরা আসি সুডোকোড। তো এই অ্যালগরিদমের মধ্যে আমরা সুডোকোড দেখতে পাই। এই সুডোকোড জিনিসটা কি, সেটা আগে জানা দরকার। সুডোকোড হলো একটি অ্যালগরিদম বা প্রোগ্রামের লজিক সহজে বোঝানোর জন্য লেখা একটি অআনুষ্ঠানিক প্রোগ্রামিং সদৃশ বর্ণনা। এই সুডোকোডটা হচ্ছে, দেখেন আমি একটু বর্ণনাটা দেখি, তাইলে আমরা বুঝবো জিনিসটা। দেখেন, এই একটা সুডোকোডের এক্সাম্পল দেওয়া আছে এখানে, স্টার্ট, রিড, এপি, সাম, এ প্লাস, একটা তীর চিহ্ন দেওয়া আছে, এ প্লাস বি, প্রিন্ট সাম, ইন্ট। এই যে অ্যালগরিদমে যে বর্ণনা করা হয়েছে, এই বর্ণনার সময় দেখেন স্টার্ট দিয়ে আমরা বুঝতেছি যে প্রোগ্রাম শুরু করার কথা বলা হয়েছে।
রিড পড়তে বলা হয়েছে, এ বি মানে রিড করো বা ইনপুট নাও। আমরা যখন কোনো কিছু রিড করি চোখ দিয়ে করি আর মুখ দিয়ে পড়ি। রিড করা দুই ভাবে আমরা পড়তে পারি, মৌন এবং সাউন্ড দিয়ে। আমরা যখন চোখ দিয়ে মনে মনে পড়ি এটা আমার রিড করা হয় মূলত, আর মুখ দিয়েও সাউন্ড করে আমরা পড়তে পারি। কিন্তু এই দুটোই ভাবে কি হচ্ছে, আত্মীকরণ করা। আমার ভিতরে ইনপুট নেই, আর এখানে ইনপুট নেবে কিসে, প্রোগ্রামের মধ্যে ইনপুট নেবে। তাহলে প্রথম স্টার্ট করতেছি, রিড করতেছি এবি, তারপরে সাম। সাম বুঝতে পারছি যোগ করার কথা বলা হয়েছে, এ আর বি কে যোগ করার কথা বলছে। এই যোগ করার পর যখন আবার কি বলতেছে, টিক মার্ক দিয়ে বুঝতে সামের মধ্যে রাখো, মানে সাম একটা ভেরিয়েবল যার মধ্যে আমি রাখতে পারবো। আমরা কোথায় রাখতে পারি, একটা পাত্রে রাখতে পারি, যে পাত্রে জায়গা থাকবে। তারপর প্রিন্ট করার কথা বলা হইতেছে, মানে প্রদর্শন করো। প্রিন্ট করা মানে প্রদর্শন করা বা কাগজের মধ্যে প্রিন্ট আউট করা। সাধারণত প্রোগ্রামে আমাদের কম্পিউটার ডিসপ্লের মধ্যেই প্রদর্শন করে থাকে। প্রিন্ট সাম, এই যে সামটা ছিল, সামের মধ্যে যে ডাটা আছে সেটা প্রিন্ট করবে। এন্ড শেষ। তাহলে এই যে ভাষাটা লেখা হয়েছে ইংরেজি সদৃশ ভাষা, কিন্তু সেটা কোনো গ্রামাটিক্যাল রুলস মেনটেন করতেছে না, কিন্তু এর মাধ্যমে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে এখানে কি করতে বলা হয়েছে। এই জিনিসটাকে আমরা বলতেছি সুডোকোড। সুডোকোড হলো অ্যালগরিদম বা প্রোগ্রামের লজিক সহজে বোঝার জন্য। অ্যালগরিদম এবং প্রোগ্রামের লজিক মানে অ্যালগরিদম মেনটেন করে একদম ধাপে ধাপে করা হয়েছে, এবং যেটা কি কোনো ইংরেজি ভাষার সদৃশ কিন্তু ইংরেজি ভাষা না, অনেকটা প্রোগ্রামের মতো করেই, মানে অনানুষ্ঠানিক, একটি অনানুষ্ঠানিক প্রোগ্রাম সদৃশ বর্ণনা। এটা কোনো আনুষ্ঠানিকতা নাই, এটা কোনো ঘটনতত্ত্ব নাই। প্রোগ্রাম সদৃশ একটা বর্ণনা। এটি কোনো নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষার সিনট্যাক্স অনুসরণ করে না, বরং সাধারণ ভাষা ও প্রোগ্রামিং কাঠামো মিলিয়ে লেখা হয়, যাতে কোড লেখা আগেই ধাপগুলি পরিষ্কারভাবে বোঝা যায়। এটাকে আমি কি বলতেছি, সুডোকোড। কারো কোনো প্রশ্নের সমস্যা হচ্ছে বলেন? সবাই কি ক্লিয়ার? জি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা আসি সুডোকোডের বৈশিষ্ট্য। কেউ যদি বুঝতে সমস্যা হয় বলবেন, আমি প্রয়োজনে হাজারবার বলবো, হাজারবার বোঝানোর চেষ্টা করবো, বিভিন্ন কৌশল অবলম্বন করার চেষ্টা করব। না বললে আমি বুঝবো না যে আপনারা বুঝতে পারতেছেন কিনা। যদি এটা সরাসরি ক্লাস হতো তাহলে হয়তো দেখা যায় আপনার চেহারা দেখে আমি বুঝে ফেলতাম যে আপনি বুঝছেন কি বুঝেন নাই, কিন্তু এখানে আমি চেহারা দেখতে পারতেছি না, আর সবাই ভিডিও অন করলেও অত স্পেস হবে না। আচ্ছা, এই জন্য আপনাদের রেসপন্সই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কি। এবার আছি আমরা সুডোকোডের বৈশিষ্ট্য। সুডোকোডের বৈশিষ্ট্য দেখেন, ভাষা স্বাধীন, মানে আপনার এই ভাষাটা যে কোনো প্রোগ্রামিং ভাষার জন্য ব্যবহার করা যেতে পারে। এই স্বাধীন ভাষা মানে এটা অবশ্যই বাংলা ভাষা হবে না। এই ভাষা স্বাধীন মানে হচ্ছে যেমন প্রোগ্রামিং সি, সি প্লাস প্লাস, পাইথন, পিএইচপি, এইচটিএমএল, ওরাকল, এইসব ভাষা হইতে পারে, এসকিউএল, এইসব ভাষা হইতে পারে। কিন্তু সেই ভাষা মানে বাংলা মানে বাংলা ভাষা, হিন্দি ভাষা, উর্দু, ইংলিশ, ফার্সি, এইসব ভাষা না। কিন্তু এই ভাষা মানে কম্পিউটারের ভাষার কথা বলা হয়েছে। কিন্তু অ্যালগরিদমে যে ভাষাটা আমি লিখবেন, সেই অ্যালগরিদমের ভাষাটা কিন্তু আপনার যে কোনো ভাষায় লিখতে পারবেন। বাংলা ভাষায় লিখতে পারেন, উর্দু ভাষায় লিখতে পারেন, ইংলিশ ভাষায় লিখতে পারেন, যে কোনো ভাষা আপনি ইউজ করতে পারবেন ওইখানে, এবং যে কোনো স্টাইলে আপনি সেটা লিখতে পারবেন। কিন্তু ওই যে বৈশিষ্ট্য ধাপে ধাপে থাকবে, ওই ওই জিনিসগুলো, ওই বৈশিষ্ট্যগুলো ঠিক রেখে লিখতে হবে। কিন্তু সুডোকোডের ক্ষেত্রে সেটা অবশ্যই ইংলিশ সদৃশ হতে হবে। এই যেখানে লেখা আছে যে যেকোনো এটি অনানুষ্ঠানিক প্রোগ্রামিং সদৃশ, এই যে আচ্ছা যাই হোক, সহজে বোঝার জন্য ইংরেজি বা বাংলার সাথে প্রোগ্রামিং কনসেপ্ট মিশিয়ে লেখা। সহজ ভাষা বোঝার জন্য ইংরেজি বা বাংলা ভাষার সাথে মানে প্রোগ্রামের সাথে সদৃশ কাছাকাছি ভাষা আপনি লিখতে পারবেন। গঠনমূলক, লুপ, কন্ডিশন, ফাংশন ইত্যাদি ব্যবহার করে লজিক বর্ণনা করা হয়ে থাকে। সিনট্যাক্স মুক্ত, নির্দিষ্ট নিয়ম নেই, শুধু বোঝার জন্য সুবিধার জন্য লেখা। এই সিনট্যাক্সটা হচ্ছে কিসের জন্য, নির্দিষ্ট করে নিয়ম নেই, সিনট্যাক্স মুক্ত, কোনো সিনট্যাক্সের সাথে না। এবার দেখেন, আচ্ছা ভাষারও স্বাধীনতা আছে আপনার এখানে, আমাদের মৌখিক ভাষারও স্বাধীনতা আছে। ভাষা স্বাধীনতা, প্রথম ভাষার স্বাধীনতা হচ্ছে গিয়ে আপনার প্রোগ্রামিং ভাষা যে কোনো ভাষা হইতে পারেন, সি, সি প্লাস প্লাস, ওরাকল, জাভা, এসকিউএল, পিএসপি, যে কোনো জায়গায় লিখতে পারবেন।
সহজে বোঝার জন্য, আপনার বোঝার জন্য আপনি সেটাকে স্টার্ট না লিখে শুরু লিখতে পারেন, রিড না লিখে পরও লিখতে পারেন, অথবা আর গঠনতন্ত্র হচ্ছে সেখানে লুপ, কন্ডিশন, ফাংশন ইত্যাদি ব্যবহার করে লজিক বর্ণনা করা যায়। বিভিন্ন ধরনের লুপ, কন্ডিশন, ফাংশন, এখানে আপনি লুপ ইউজ করতে না হোয়াইল ইউজ করতে পারেন, বা বিভিন্ন কন্ডিশন ইউজ করে সেটা লিখতে পারেন, ফাংশন ইউজ করতে পারেন, এটা আপনার খুশি। কিন্তু সেখানে কোনো প্রোগ্রামিং লজিক বা সিনট্যাক্স ব্যবহার করার প্রয়োজন নেই, সিনট্যাক্স মুক্ত। যখন আমরা কোনো একটা প্রোগ্রামিং এ লিখে থাকি সেখানে একটা নির্দিষ্ট সিনট্যাক্স থাকে, সি এর জন্য এক ধরনের সিনট্যাক্স, পাইথনের জন্য এক ধরনের সিনট্যাক্স। আবার যখন আমরা পাইথন দেখবো, আমরা পাইথনে থেকে বিভিন্ন ধরনের সিনট্যাক্স আমাদেরকে ফলো করতে হয় একটা প্রোগ্রাম লেখার জন্য, একটা লুপ মেনটেন করার জন্য, বা একটা যে কোনো একটা প্রোগ্রামের জন্য, বা নেক্সটেড লুপ বলেন বা অথবা কন্ডিশন বলেন, এগুলির ক্ষেত্রে একটা সিনট্যাক্স থাকে, সিনট্যাক্স ফলো করতে হয়। কিন্তু এই সুডোকোডের ক্ষেত্রে আমাদের সিনট্যাক্স নির্দিষ্ট কোনো নিয়ম নেই সিনট্যাক্স লেখার জন্য। আপনার মতো করে আপনি যেভাবে লিখবেন যাতে সহজে বোঝা যায় সেটা হচ্ছে নিয়ম। নির্দিষ্ট নিয়ম নেই, শুধু বোঝার সুবিধার জন্য লেখা হয়ে থাকে। তাহলে সুডোকোড জিনিসটা হচ্ছে কি? সুডোকোড জিনিসটা আবার বলি, সেটা হচ্ছে জাস্ট অ্যালগরিদমকে প্রোগ্রামের ভাষার কাছাকাছি করে আনুষ্ঠানিক একটা মধ্যস্থকারী একটা সিস্টেম, একটা অ্যালগরিদমের বর্ণনা সিস্টেম, সেটাকে আমরা বলতেছি সুডোকোড। আর সেটা ক্ষেত্রে ভাষা স্বাধীন আছে, সহজে বোঝার মতো ভাষা আপনি ব্যবহার করতে পারেন। এটা একটা গঠনমূলক, এটার মধ্যে কোনো ধরনের লুপ, কন্ডিশন, ফাংশন ইত্যাদি ব্যবহারের লজিক বর্ণনা করা সম্ভব, সিনট্যাক্স মুক্ত, এখানে কোনো নির্দিষ্ট সিনট্যাক্স ফলো করার প্রয়োজন হয় না। এর উদাহরণ জাস্ট এই। সুডোকোডের সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা আসি অ্যালগরিদমের নোটেশন। অ্যালগরিদমের মধ্যে আমরা কি দেখতে পাই? প্রথম আমরা দেখলাম অ্যালগরিদমের বৈশিষ্ট্য, অ্যালগরিদম কি, তারপর দেখলাম যে এটা ক্ষেত্রে সুডোকোড কি। এবার আমরা আসি নোটেশনের ক্ষেত্রে। আমরা দেখেন এই নোটেশন গুলি কি? অ্যালগরিদমিক নোটেশন হলো এমন কিছু প্রতীক বা চিহ্ন বা রীতিনীতির সংকলন যেগুলির মাধ্যমে একটি অ্যালগরিদম ধাপগুলিকে সংক্ষিপ্ত, পরিষ্কার ও প্রথাগতভাবে প্রকাশ করা হয়। এগুলি ব্যবহার করে অ্যালগরিদমের সহজে বোঝা, বিশ্লেষণ ও কার্যকর করা যায়। বইয়ের ভাষায় বললাম। এইবার আমরা দেখি নোটেশন গুলি কি। প্রথমে জিনিসগুলি দেখেন, কিছু প্রতীক, মানে কিছু প্রতীক বা চিহ্ন থাকে, কিছু রীতিনীতি ও সংকলন থাকে। এগুলি থাকলে কি হচ্ছে, একটা প্রোগ্রামিং এর ধাপগুলি আমরা কি করতে পারি, সংক্ষেপে প্রকাশ করতে পারি এবং পরিষ্কারভাবে আমরা সেটা বুঝতে পারি। যেমন দেখেন একটা সিকোয়েন্স এখানে মেনটেন করা হয়েছে। এই অ্যালগরিদমিক নোটেশনকে দেখেন কয়টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি কন্ট্রোল স্ট্রাকচার, আর একটা হচ্ছে কি আমার কমন সিম্বল, প্রতীকী সিম্বল, ইনপুট আউটপুট নির্দেশনা, এই কয়েকটা ভাগে আমরা দেখতেছি। এখন দেখেন এখানে দেখেন এই প্রতীকী চিহ্নগুলি দেখতেছেন এবং ইনপুট আউটপুট নির্দেশনাগুলি দেখতেছি। এই যে নিয়ন্ত্রণ, কন্ট্রোল স্ট্রাকচারের ক্ষেত্রে সিকোয়েন্স মেনটেন করতেছি আমরা, ধারাবাহিকভাবে সিকোয়েন্স মেনটেন করা, কন্ডিশন, লুপিং, এগুলি আমরা কি বলতেছি, নিয়ন্ত্রণ গঠন বা কন্ট্রোল স্ট্রাকচার। এই নোটেশনের যে সমূহ, বিভিন্ন ধরনের নোটেশন থাকে, এই নোটেশনগুলি কি, কন্ট্রোল স্ট্রাকচার নোটেশন থাকতেছে, কমন সিম্বল নোটেশন থাকতেছে, আর থাকতেছে ইনপুট আউটপুট নোটেশন থাকতেছে নির্দেশনার ক্ষেত্রে। তো এগুলির ক্ষেত্রে আমরা দেখতেছি যেমন সিকোয়েন্স দেখতেছি, কন্ডিশন, তারপর হচ্ছে লুপিং, এগুলি বিভিন্ন ধরনের কন্ট্রোল স্ট্রাকচার। এটা সিকোয়েন্স মেনটেন করতেছে, এখানে কন্ডিশন দিতেছে যে এটা হইলে এটা হইবা, এটা হইলে এটা হইবা, কন্ডিশন, আর এটা হচ্ছে লুপিং, এগুলি। এইবার আসি আমরা কমন সিম্বলের ক্ষেত্রে, দেখেন কি আছে, এই যে এই এক ধরনের সিম্বল, এটাতে আমরা কি বুঝি, যে অ্যাসাইন করা। যেমন এখানে দেখেন এ প্লাস বি এর মানটা সামের মধ্যে চলে আসছে, এই যে সিম্বলটা আমরা বুঝাইছি, এটাকে বলছি কমন সিম্বল। এটা হচ্ছে ইকুয়াল, কম্পেয়ার করা, যেমন এক্স ইকুয়াল টু 10, এক্স এর মান 10। তারপর আবার এখানে আছে নট ইকুয়াল, এর সমান সমান না, এটা কি বড় বা সমান, এটা হচ্ছে ছোট বা সমান। তারপর এন্ড অর নট, এটা হচ্ছে লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি এন্ড এর কাজ। এন্ড এর কাজটা কোনটা হয়, এন্ড এর কাজ হচ্ছে যদি সবগুলি হাই হয় তাহলে আমরা আউটপুটে হাই পাবো, অথবা ট্রু ফলস দিয়ে যদি বুঝি সবগুলি ট্রু হলে আউটপুটে ট্রু হবে। আর অরের কাছ থেকে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে আউটপুটে ট্রু হবে। আর নট মানে যা আছে তার ইনভার্ট হবে বা বিপরীত হবে, ইনভার্স হবে, সেটা হচ্ছে নট অপারেশন। লজিক্যাল অপারেশনটা তিন ধরনের হয়, এর মধ্যে কি এন্ড অর নট। এন্ড মানে কি, অল আর ট্রু, ইউ মাস্ট ট্রু, এনি ওয়ান ট্রু, অরের ক্ষেত্রে এনি ওয়ান ট্রু, যে কোনো একটা ট্রু হলেই
আউটপুট ট্রু হবে। আর নটের ক্ষেত্রে যদি ট্রু হয় ফলস হবে, ফলস হলে ট্রু হবে। তাহলে অ্যান্ডের ক্ষেত্রে যদি অন্যভাবে বলি, যে কোনো একটা ফলস হলে আউটপুট ফলস। আর অরের ক্ষেত্রে যে কোনো মানে সবগুলি যদি ফলস হয় তাহলেই শুধুমাত্র আউটপুট ফলস হবে। আর নটের ক্ষেত্রে জাস্ট ইনভার্স হবে। ইনপুটের ক্ষেত্রে আমরা কি করতে হবে? ইনপুট বা আউটপুট নির্দেশ করার জন্য রিড মানে ইনপুট, প্রিন্ট বা ডিসপ্লে মানে আমরা বলতেছি আউটপুট নির্দেশ করতেছে। রিড মানে ইনপুট গ্রহণ করতেছে, প্রিন্ট অথবা ডিসপ্লে মানে আউটপুট নির্দেশ করতেছে। এই নোটেশনের ক্ষেত্রে এই জিনিসগুলি আছে। কারণ নোটেশনে বুঝতে সমস্যা হচ্ছে বলেন। আবার বলি, নোটেশনের এই জায়গাটা হয়তো অনেকের সমস্যা হতে পারে। একটা হচ্ছে কি কন্ট্রোল স্ট্রাকচারের ক্ষেত্রে। কন্ট্রোল স্ট্রাকচারের ক্ষেত্রে কি কি আছে বলতেছিলাম? আমাদের যে কন্ট্রোল এই প্রোগ্রামের ক্ষেত্রে কয়েকটা ধাপ হইতেছে দেখেন। একটা হচ্ছে সিকোয়েন্স, কন্ডিশন এবং লুপিং। এখানে কন্ট্রোল এসে সিকোয়েন্স অনুসারে হয় একটা নির্দেশনা কন্ট্রোল স্ট্রাকচার। আরটা হচ্ছে কি কন্ডিশন, পুনরাবৃত্তি। তিন ধরনের নির্দেশ করা হয়েছে। সিকোয়েন্স, কন্ডিশন এবং লুপিং, এই তিনটা জিনিস কি বলা হইতেছে কি কন্ট্রোল স্ট্রাকচারের ক্ষেত্রে। আর কমনের ক্ষেত্রে আবার বলতেছে জাস্ট এই সিম্বল গুলি বুঝাইতেছে যে কোন দিকে যাবে আর কোন দিকে আসবে, এই জিনিসগুলি বোঝানো হইতেছে। আর ইনপুট রিড করা, ইনপুট আউটপুট। ইনপুট মানে রিড, আউটপুট, প্রিন্ট এবং ডিসপ্লে। এগুলি দিয়ে আমরা ইনপুট আউটপুট নির্দেশ করতেছি। এগুলি হচ্ছে আমাকে নোটেশন, বিভিন্ন ধরনের সিম্বল, বিভিন্ন ধরনের লেখা দিয়ে যেটা বোঝানো হইতেছে অ্যালগরিদমকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য। এবার আসি আমরা অ্যালগরিদমের ধাপে ধাপে পরিমার্জন আলোচনা করা। এই আলোচনাটা মূলত আমাদের যে বৈশিষ্ট্যগুলি আছে সেই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, জাস্ট একটু বিস্তারিত জিনিসটা আছে। আর এই জিনিসগুলি কি সেটা একটু দেখি আমরা। মানে অ্যালগরিদমের ধাপে ধাপে যে এই জিনিসটা হচ্ছে কি স্টেপ বাই স্টেপ রিফরম্যাট অফ অ্যালগরিদম। স্টেপ বাই স্টেপ মানে ধাপে ধাপে আমরা যে কাজগুলি করে থাকি সেই জিনিসগুলাই দেখেন। প্রথম আমরা কি করি, একটা অ্যালগরিদম লেখার জন্য আমরা কি করে থাকি, মানে আমরা যখন একটা সমস্যা পাবো সেই সমস্যা পাওয়ার পরে কিভাবে আমরা একটা অ্যালগরিদম লিখবো, তার জন্য যে আমার যে ধাপগুলি অবলম্বন করতে হয়, যে ধাপগুলি পরিমার্জন করতে হয়, সেটাই হচ্ছে কি অ্যালগরিদমের মাধ্যমে ধাপে ধাপে পরিমার্জন করা বা রিফরমেন্ট করা। আর এই পরিমার্জনের ধাপগুলি কি কি? সমস্যা বিশ্লেষণ করা। প্রথমে যে আমি যে সমস্যাটা পাবো, যে সমস্যার সমাধানের জন্য আমি অ্যালগরিদমটা লিখবো, সেই সমস্যাটা কি বিশ্লেষণ করতে হবে, ভালোভাবে অ্যানালাইসিস করে দেখতে হবে। যে প্রথমে বোঝা হয় সমস্যাটি আসলে কি করতে বলা হয়েছে। যেমন ৩টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করা। একটা উদাহরণস্বরূপ এখানে জাস্ট বলা হয়েছে যে আমি সমস্যাটা বোঝার চেষ্টা করলাম। সমস্যাটা কি বলছে, আমার কাছে ৩টা সংখ্যা দিয়েছে, এই ৩টা সংখ্যাকে থেকে বড় সংখ্যা কোনটা সেটা নির্ণয় করতে হবে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করতে পারি? তারপর আমাদের কি করতে হবে? সাধারণ একটা ধারণা করতে হবে, ইনিশিয়াল একটা ধারণা করতে হবে। প্রথমে খুব সাধারণ ধাপগুলি লেখা হয়ে থাকে। যেমন মনে করেন আমি এখান থেকে চট্টগ্রাম যাব বা খুলনা যাব। চট্টগ্রামের কথা এর আগে বলছিলাম, এবার চট্টগ্রামের স্যার রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে কিছু জানার ছিল। ভাইজান রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে জানার থাকলে অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমি আপনাদের কিছুই করতে পারবো না। আপনার এই ব্যাপারে কথা বলতে হলে আপনাকে আপনার কোর্স কোঅর্ডিনেটরের সাথে কথা বলতে হবে। আপনার ভর্তি হওয়ার সময় যে স্যারের সাথে কথা বলেছিলাম ওনার সাথে কথা বললে আপনি অ্যাকচুয়ালি রিয়েল নিউজটা জানতে পারবেন। মনে করেন এখান থেকে আমি খুলনা যাব। তো ইনিশিয়ালি আমি চিন্তা করে দেখলাম আমার থেকে এটা হচ্ছে আমার সমস্যা, আমি কিভাবে যেতে পারি। তো তাইলে আমি চিন্তা করব প্রথমে যে আমি একটা স্বাভাবিক একটা ধারণা করতে নিব যে আমি এখান থেকে খুলনা যেতে হলে খুলনা যাওয়ার জন্য কি আছে সরাসরি। খুলনা যেতে গেলে আমি যেতে পারি লঞ্চে যেতে পারি, আমি বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি এবং
প্লেনে যেতে পারি, প্লেনে যেতে গেলে আমাকে যশোর যেতে হবে, যশোর থেকে তারপর যেতে হবে। এটা আমি একটা ধারণা করলাম প্রথমে। তারপর চিন্তা করলাম যদি লঞ্চে যাই তাহলে তো এখান থেকে সদরঘাট দিয়ে উঠতে হবে, প্লেনে গেলে আমাকে এয়ারপোর্ট গিয়ে উঠতে হবে। আর যদি বাসে যেতে চাই তাহলে আমার বাড়ির পাশে যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে যেতে পারি, গাবতলী বা গুলিস্তান, যে কোনো একটা থেকে উঠতে পারি। এটা হলো আমার প্রাথমিক একটা ধারণা। প্রাথমিক সেই ধারণা করা হলো স্টার্ট, রিড ৩ নাম্বার, বড় সংখ্যাটি খুঁজে বের করো তা প্রদর্শন করো। এটা হয়েছিল একটা ধারণা করলো যে ৩টা নাম্বারকে রিড করবে, রিড করার পর বড় সংখ্যা কোনটা আছে সেটা খুঁজে বাহির করবে, তারপর সে প্রদর্শন করবে। কেমনে খুঁজে বাহির করবে সেটা তো দেখার বিষয় না। এইবার আসি পরবর্তী ধাপে। এইবার ধাপে বিশ্লেষণ, আমাকে এখন কিভাবে কি করতে হবে। এখন আমি যদি এখান থেকে খুলনা যেতে চাই তাহলে আমার দেখতে হবে যে আমার কত টাকা কোথায় খরচ হয়, কিভাবে যেতে হবে, কোনটা আমার জন্য সহজ হবে, টাকা পয়সা এবং সময় দুইটি আমাকে দেখতে হবে। আমার কবে যে পৌঁছতে হবে সবকিছুর উপর ডিপেন্ড করতে হবে। এখন যদি আমি লঞ্চে যাই সদরঘাট থেকে আমি খুলনা যদি যেতে চাই তাহলে আমাকে 2 দিন সময় লাগবে। সেই বঙ্গোপসাগর ঈদে ঘুরে তারপর যাবে, প্রচুর সময় লাগবে, টাকা পয়সাও মোটামুটি একেবারে কম না আবার খুব বেশিও না। আবার যদি প্লেনে যাই তাহলে আমাকে এখান থেকে যশোর যেতে হবে, তারপর যশোর থেকে প্লেন ওলাই আমাকে বাস ইয়ে দিয়ে মাইক্রো দিয়ে নিয়ে যাবে, কিন্তু এটা একটু কস্ট সাপেক্ষ, বেশি টাকা খরচ হয়ে যায়। আর যদি ট্রেনে যাই তাহলে আমাকে রাতের জন্য অপেক্ষা করতে হবে, নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে, নাকি বাসে যাব। তাহলে এখান থেকে আমি নির্দিষ্ট করলাম, তাহলে আমি এখান থেকে বাসে যেতে পারি, বাসের টিকিট কেটে আমি চলে যাব। এইবার এই যেমন এখানে কি করছে, স্টার্ট, রিড 3টা নাম্বার রিড করলো, ইফ দিয়ে এখান থেকে এই ম্যাক্সিমাম নাম্বারটা করার জন্য একটা প্রোগ্রাম সেটা বিশ্লেষণ করে ফেললো, সুডোকোডের মাধ্যমে করে ফেললো। তারপর সে সঠিকতা যাচাই, ভেরিফিকেশন করা, অ্যালগরিদমটি সব পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করছে কিনা তা যাচাই করা, টেস্ট কেস। তখন এই অ্যালগরিদমটাকে টেস্ট করতে হবে সবসময় কাজ করতেছে কিনা। এখন আমি যে ডিসিশন নিলাম যে আমি বাস দিয়ে যাব, সব দিক দিয়ে ঠিক আছে, এখন আমাকে চিন্তা করতে হবে এই যে বাসে যাইতে গেলে আমার সবকিছু ঠিক হবে কিনা, আমি এখানে কোথাও প্রবলেম পড়বো কিনা, রাস্তাঘাট ঠিক আছে কিনা। যেমন আমার কি এখানে বাসে যেতে যেতে গেলে আমার বাসটা কোন দিক দিয়ে যেতে পারে, 2 দিক দিয়ে যায়, একটা হচ্ছে যে পাটারি ঘাট দিয়ে যায়, এদিক দিয়ে গেলে আমাকে ফেরি দিয়ে পার হয়ে যেতে হবে, আরটা দিয়ে যায় কি যমুনা সেতু দিয়ে চলে যায়। এখন যদি বৃষ্টি বাদল সমস্যা থাকে বা ঘাটের সমস্যা হয়ে থাকে, আবার যানজটের কথা, এখন আমি অ্যানালাইসিস করে দেখবো যে আসলে কি আমার এই বাসে দিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা, আমি কি যে কোনো পথ দিয়ে বাসে গেলে আমি স্বাভাবিকভাবে যেতে পারবো কিনা। যদি হয় তাহলে ডান। তারপর দেখি অপটিমাইজেশন করা, যেখানে প্রয়োজন অ্যালগরিদমটি আরো সংক্ষিপ্ত দ্রুত কার্যকর করা যায় সেটাকে আমার দেখতে হবে। এবার আমি প্রথমে টেস্ট করে দিলাম, টেস্ট করে দেখলাম যে এখানে আমি আর কোনো ইফেক্টিভ কোনো এডিট করতে পারি কিনা, যদি পারি তো করবো, নাহলে শেষ। তাইলে একটা অ্যালগরিদম তৈরি করার জন্য সমস্যার ধাপগুলি কি কি, সমস্যা বিশ্লেষণ করা প্রথম, তারপর ধাপে ধাপে গিয়েছে হাই লেভেল অ্যালগরিদম, যেটাকে বলতেছি হাই লেভেল অ্যালগরিদম। প্রাথমিক খুব সাধারণভাবে ধাপগুলি লেখা হয়ে থাকে এবং বিস্তারিত ছাড়া দেখা হয়ে থাকে। তারপরে ধাপগুলি বিশ্লেষণ করে স্টেপ ওয়াইজ ডিটেলস ভাবে অ্যালগরিদমটা তৈরি করা হয়। তৈরি করার পর তারপর আমরা কি করব, টেস্ট করব বা ভেরিফিকেশন করব, সরি টেস্ট করব। টেস্ট করার পর তারপরে আমরা দেখবো যে এখানে অপটিমাইজ করব, এখানে আর কোনো ধরনের কারুকাজ করা যায় কিনা, না করা গেলে এটি ফাইনাল। তাহলে এই 5টা ধাপের মধ্যে আমার কি করতে হয়, অ্যালগরিদমের পরিমার্জন করা হয় বা ধাপগুলি কমপ্লিট করা হয়। এইবার আসি আমরা অ্যালগরিদমের জটিলতা বা অ্যালগরিদম কমপ্লেক্সিটি। এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যালগরিদমের কমপ্লেক্সিটিটা। তো সাধারণত অ্যালগরিদম কমপ্লেক্সিটি মানে হচ্ছে সময় এবং মেমোরি। অ্যালগরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যালগরিদমের সময় এবং অ্যালগরিদমের কমপ্লেক্সিটি। অ্যালগরিদম তৈরি করার পর সেই প্রোগ্রামটা কিরকম সময় নিবে রান করতে, পরিচালিত হইতে, এবং এটা কি পরিমাণে মেমোরি স্পেস খরচ করা হবে, এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি। তো দুই ধরনের কমপ্লেক্সিটি কি, টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি। টাইম অ্যালগরিদম একটি কাজ করার সময় কত সময় নেয় তা বোঝা, আর স্পেস কমপ্লেক্সিটি রয়েছে এটি অ্যালগরিদমে একটি কাজ করতে কত মেমোরি ব্যবহৃত হয় তা বোঝায়।
এইবার আমরা আসি এই কমপ্লেক্সিটি ক্ষেত্রে আমাদের যে পরিমাপ করা হয় সেই ক্ষেত্রে বিগ ও নোটেশন। বিগ ও নোটেশন জিনিসটা কি? বিগ ও নোটেশন হলো এমন একটি গাণিতিক পদ্ধতি যার মাধ্যমে কোনো অ্যালগরিদমের সময়ের জটিলতা বা টাইম কমপ্লেক্সিটি বা মেমোরি জটিলতা কত দ্রুত পারে তা বোঝানো যায়। তো এই বিগ ও নোটেশনটা দিয়ে আমাদের বোঝানো হয় কি, এটাতে শুধুমাত্র টাইম কমপ্লেক্সিটিটা সেটাকে পরিমাপ করা হয়ে থাকে। এখন দেখেন, আপনি একটা প্রোগ্রাম রচনা করলেন, সেই প্রোগ্রামের ক্ষেত্রে একটা অ্যালগরিদম তৈরি করলেন। অ্যালগরিদম তৈরি করলে আপনার যখন ইনপুট বেড়ে যায়, যদি তার গতি অনেক বেশি চেঞ্জ হয়ে যায়, সাধারণত কি ইনপুট বেশি হলে আমাদের একটু সময় বেশি লাগতেই পারে। অনেক সময় দেখা যায় ইনপুট বেশি হলেও আউটপুটে তেমন, প্রোগ্রামে তেমন একটা কোনো প্রবলেম হয় না। অথবা আমাদের যদি মেমোরির সাইজ বড় হয় তাহলে কোন ডাটার সাইজ বড় হলে তেমন একটা সমস্যা হয় না স্পেসে। আবার অনেক সময় অনেক পরিবর্তন হয়ে যায় ইনপুটের সাথে। তো এই যে জিনিসগুলি, এই টাইমের টাইম জটিলতা বা মেমোরি জটিলতা, এই জিনিসগুলি বোঝানোর জন্য বিগ ও নোটেশন ব্যবহার করা হয়ে থাকে। এটা কি দেখেন, বিগ ও নোটেশন হলো একটি গাণিতিক পদ্ধতি যার মাধ্যমে কোনো অ্যালগরিদমের সময়ের জটিলতা বা মেমোরি জটিলতা কত দ্রুত পারে তা বোঝা যায়। এটাকে বলছি বিগ ও নোটেশন। এইবার আসেন বিগ ও নোটেশন কেন দরকার হয়ে থাকে। যদি ডাটা কম থাকে তখন প্রায় সব প্রোগ্রাম দ্রুত কাজ করে। যদি আমার ডাটা কম থাকে তখন সব প্রোগ্রামই দ্রুত কাজ করে, কিন্তু ডাটা যখন বাড়ে, অনেক বড় হয়, তখন কি হয়, তখন অ্যালগরিদম দ্রুত কাজ করবে তা নির্ধারণ করে বিগ ও নোটেশনের উপরে। মানে আমার যখন ডাটা কম থাকে তখন কি সব প্রোগ্রামই দ্রুত কাজ করবে যখন কোনো জটিলতা নাই। যেমন মনে করেন আপনি একটা সফটওয়্যার তৈরি করেছেন, সেই সফটওয়্যারটা মনে করেন একটা গার্মেন্টস এর একটা ফ্যাক্টরিতে আপনি ব্যবহার করতেছেন। সাপোজ মনে করেন টাইম অ্যাটেন্ডেন্স একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা যখন অ্যানালাইসিস করতে যাবেন বা প্রোগ্রাম এখানে বিভিন্ন ধরনের কাজ করবেন, তো প্রথম দিকে দেখা যাচ্ছে যখন ডাটা শূন্য থাকে তখন সে খুব ফাস্ট কাজ করে। কিন্তু দিনে দিনে যখন একটা গার্মেন্টসে ওয়ার্কার মনে করেন 5,000 আছে, 5,000 জন কর্মী আছে, এই 5,000 জন কর্মী সকালবেলা একবার সে পাঞ্চ করতেছে, আবার লাঞ্চের সময় বাইরে যাওয়ার সময় আবার পাঞ্চ করতেছে, আবার লাঞ্চে ব্যাক করে আসার পর আবার পাঞ্চ করতেছে, আবার ডে ইন ডে সে যখন বাসায় যাচ্ছে আবার পাঞ্চ করতেছে। তাহলে কত ডাটা হইতেছে একদিনে? একদিনে 5,000 হিসেবে ইন্টু 4, 20,000 ডাটা চলে আসতেছে একদিনে। আর সেটা যদি মনে করেন ওই ফ্যাক্টরি যদি 20 বছর চলে, 20 বছর আগে যদি ডাটা চায় তাহলে কি পরিমাণ ডাটা আসবে? তাহলে আমাকে চিন্তা করতে হবে আমার যে অ্যালগরিদমটা কিরকম কাজ করতেছে, সেই মেজারমেন্টটা আমরা বিগ ও এর মাধ্যমেই বাহির করতে পারবো। এই জন্য আমাদের বিগ ও খুব দরকার। যখন কোন, আবার বলি বিগ ও কেন দরকার, যখন ডাটা কম থাকে তখন প্রায় সব প্রোগ্রাম দ্রুত কাজ করে, কিন্তু ডাটা অনেক বড় হলে তখন কোন অ্যালগরিদম দ্রুত কাজ করবে তা নির্ধারণ করে বিগ ও ব্যবহার করার মাধ্যমে। এইবার আমরা আসি এই বিগ ও নোটেশন কয় ধরনের আছে। আমরা দেখতে পাই যে বিগ ও নোটেশন 5 ধরনের থাকে। এই বিগ ও নোটেশন যখন আপনি আইডেন্টিফাই করা হয় তখন এটা 5 ভাবে লেখা হয়। এই দেখেন 1 2 3 4 5, এটা দেখেন ও 1, এটা কিন্তু জিরো না, ও। সবসময় জিরো দেখবেন, জিরো লেখা হয় যখন একটু লম্বাটে থাকে জিরোটা, আর ওটা থাকে একদম রাউন্ড। ও, ও যখন আপনি সাউন্ড করবেন আপনার মুখের শেপটা ও এর মতো হয়ে যায়, ও একদম গোল। আহ আর জিরো হলে লম্বাটে হবে একটু। ও ওয়ান, ও এন, ও এন স্কোয়ার, ও লগ এন, ও এন লগ এন, এর প্রতিটা মানে আলাদা আলাদা করে এখানে বোঝানো হয়েছে। কনস্ট্যান্ট টাইম, ও ওয়ান এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ও ওয়ান এটা হচ্ছে কনস্ট্যান্ট টাইম। ইনপুট যত বড় হোক সময় একই থাকে। উদাহরণ, অ্যারে এর নির্দিষ্ট ইন্ডেক্সের অ্যাক্সেস করা, অ্যারে এর নির্দিষ্ট ইন্ডেক্সে অ্যাক্সেস করা। এই অ্যারের সাইজ যতই বড় হোক না কেন কোনো সমস্যা নাই, অ্যারের এলিমেন্ট যদি 5টা থাকুক আর 100টা থাকুক দেখার বিষয় না। আমার এটা নির্দিষ্ট ইন্ডেক্সের মান দেওয়া আছে, আপনি 0 1 2 3 4 5 যে কোনো ইন্ডেক্সে আপনি অ্যাক্সেস করেন, সে সময় একই নিবে। এটা হচ্ছে কনস্ট্যান্ট টাইপ, এটা হচ্ছে 0 ও 1, ও 1 এর সে কনস্ট্যান্ট টাইপ, এটা সবচেয়ে বেস্ট নোটেশন। তারপর হচ্ছে ও এন, লিনিয়ার টাইম। ইনপুট বাড়লে সময় আনুপাতিক ভাবে বাড়বে।
উদাহরণ লুপ দিয়ে সব উপাদান খোঁজা। আচ্ছা, অথবা উপাদানে ঘোরা, ঘোরা বলেন আর খোঁজা বলেন একই কথা। আচ্ছা, এখানে হচ্ছে কি ও এন এ হচ্ছে কি ইনপুট বাড়লে সমানুপাতিক ভাবে আপনার সময় বাড়বে। ইনপুট বাড়লে সময় সমানুপাতিক হারে বাড়বে, যত ইনপুট বাড়বে সময় তত বাড়বে। এবার আসেন ও এন স্কোয়ার হচ্ছে কোয়াটিক টাইম। ইনপুট বাড়লে সময় দ্রুত বাড়বে। যখন আমরা লুপের আন্ডারে লুপ করে থাকি, আর এটা হয় কি যখন আমরা লুপ করে থাকি তখন এই জিনিসটা হয়ে থাকে, যখন আমরা একটা লুপের আন্ডারে একটা লুপ চালাই তখন আমাদের কোয়াটিক টাইম দেখা দেয় ও এন স্কোয়ার। মানে এইটার ক্ষেত্রে আপনাকে সব সময় এই কোয়াটিক টাইম বা এই ধরনের লুপের আন্ডারে লুপ চালানোটা ঠিক না। প্রোগ্রামের মধ্যে এটা যতই এড়ানো যায় ততই মঙ্গল, কারণ লুপের আন্ডারে যখন আপনি লুপ চালাবেন আপনার প্রোগ্রাম স্লো হবেই। এটা হচ্ছে সবচেয়ে বাজে একটা অবস্থা ও এন স্কোয়ার প্রোগ্রামের জন্য, বিগ ও নোটেশনের জন্য। কারণ এখানে ইনপুট বাড়লে সময় দ্রুত বাড়ে। দুই স্তরের লুপ, মানে ইনপুটের যে দুই স্তরের লুপের ক্ষেত্রে কোয়াটিক টাইম ও এন স্কোয়ার 3 নাম্বারটা। তারপর আসি ও লগ এন। এটা যে ইনপুট বাড়লে সময় খুব ধীর আকারে বাড়ে। যেমন বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা যখন সার্চ করি, বাইনারি সার্চ যখন করা হয়, বাইনারি সার্চ এই সার্চিং নিয়ে আমাদের কথা আছে, সামনে চ্যাপ্টার আছে এগুলোর উপরে, তখন আমরা ডিটেলস বুঝতে পারবো। হালকা একটু বুঝি যে বাইনারি মানে হচ্ছে কি জাস্ট দুইটা ভাগ থাকে, প্রতিটা সার্চিং এর ক্ষেত্রে সে কাট করে অর্ধেক করে নেয়। এই জন্য এটা মানে যত প্রোগ্রাম যত মানে ইনপুট যত বেশি হয় অ্যাকচুয়ালি আমাদের টাইমটা ওই হারে বাড়ে না, বাড়ে কিন্তু খুব ধীর গতিতে বাড়ে। মনে করেন আমার 10টা ইনপুট আছে, 20টা ইনপুট বাড়লে আমার ডাবল হয়ে যাওয়ার কথা ছিল, যেটা হচ্ছে কি আমাদের লিনিয়ার টাইমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সমানুপাতিক হারে বাড়ে। যে আমার যেমন 10টা ইনপুট আছে সেটা 20টা হয়েছে, তাহলে আমার টাইম দ্বিগুণ হয়ে যাবে। আসলে এখানে দ্বিগুণ হয় না, হয়তোবা 20টার জন্য 10টার জন্য যদি 1 সেকেন্ড প্রয়োজন হয়, 20টার জন্য তখন আমার 1.5 সেকেন্ড বা 1 সেকেন্ডের চেয়ে কিছু বেশি সময় লাগতে পারে। এটা হচ্ছে ও লগ এন, লগারিদমিক টাইম। তারপরে আছে ও এন লগ এন, মাঝারি জটিলতা। মানে এটা হচ্ছে কিরকম, এটা হচ্ছে মাঝারি লেভেলের, বাট সহজ লেভেলে মনে বলতে হয় ও ওয়ান, ও এন, ও লগ এন এতটুকু পর্যন্ত গুড। ও এন স্কোয়ার হচ্ছে ভয়ঙ্কর লেভেলে খারাপ, আর ও এন লগ এন এটা হচ্ছে মোটামুটি আর কি, যেটা হচ্ছে কি মাঝারি জটিলতা হয়, যেটা হচ্ছে কি বাড়ার সাথে সাথে ওই হারে সময় বাড়ে না, আবার একেবারে কম হয় না। এটা হচ্ছে কি মার্চ শর্ট বা কুইক শর্ট, হচ্ছে এভারেজ কেজ হিসেবে ধরা হয় থেকে। আর এই সময়ের জটিলতা যে ক্রমগুলি আছে সেটা হচ্ছে দেখেন এখানে সিকোয়েন্সিয়ালিটি হচ্ছে ও ওয়ান, তারপরে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, তারপর একটু কম হয়েছে ও লগ এন, তারপর হচ্ছে ও এন, ও এন লগ এন, তারপর ও এন স্কোয়ার, সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ও টু দি পাওয়ার এন। এটা সবচেয়ে ভয়ঙ্কর ও টু দি পাওয়ার এন। এই হচ্ছে আমার প্রত্যেকটা সিম্বল এখানে আছে। আমার এখানে জাস্ট 5টা দেওয়া হয়েছে, বেসিক্যালি 5টা ইউজ করা হয়ে থাকে। আর দিক ও নোটেশনের ক্ষেত্রে এই দিক ও নোটেশনের সিম্বল হচ্ছে ও ওয়ান, ও লগ এন, ও এন, ও এন লগ এন, ও এন স্কোয়ার, ও টু টু দি পাওয়ার এন। এই সিকোয়েন্সিয়ালি আমি অ্যাকচুয়ালি সময় জটিলতাগুলি সাজানো হয় এই সিম্বলগুলিতে আমাদেরকে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা একটু আচ্ছা এখানে বলি, এখানে কারো কোনো সমস্যা আছে? কেউ কি কোনো পাঁচটা বুঝতে পারেন নাই আবার বলতে হবে আমাকে বলেন। সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? একটু পড়তে হবে, জি স্যার। একটু পড়তে হবে, একটু পড়েন। সমস্যা হলে আমার আপনি বলেন, না বললে তো হবে না, আর না পড়লে তো বলতে পারবেন না। একটু আমি একটু বুঝিয়ে দিছি। আমি মনে হয় যে এই জায়গাটা আপনাদের বোঝাটা একেবারে সহজ হবে, ব্যাপারটা এরকম না, একটু কঠিন। স্যার এই যেহেতু আপনাদের ক্লাসগুলো কি জন্য রেকর্ডিং হচ্ছে? যে ক্লাসগুলো কি রেকর্ডিং হচ্ছে স্যার? মানে পরবর্তী দেখার জন্য